আমরা এখন আলোচনা করব বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল, বোর তত্ত্ব বা বোরস অ্যাটমিক মডেল। হ্যাঁ, এই মডেলটা বিজ্ঞানী নিলস বোর 1913 সালে প্রস্তাব করেন। কিন্তু এটা পড়ার আগে ভাইয়া ছোট্ট করে একটু আগের যে ক্লাসটা আমরা করছিলাম, যেখানে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করছিলাম, আমরা দেখছিলাম যে 1911 সালে রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে বেশ কিছু পর্যবেক্ষণ করেন উনি, এবং তার ভিত্তিতে একটা মডেল প্রস্তাব করেন, যেটাকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে চিনি, বা সোলার মডেল নামে বা সৌরজগৎ মডেল নামে চিনি। কিন্তু বিপত্তি ঘটল কোথায়? রাদারফোর্ডের পরমাণু মডেলে বেশ কিছু সীমাবদ্ধতা তো ছিলই, যেটা আমরা বিস্তারিত আলোচনা করে আসছি আগের ক্লাসে। কিন্তু মেইন সমস্যা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি আমরা আগাই, ম্যাক্সওয়েলের তত্ত্ব নিয়ে কিন্তু ভাইয়া আগের ক্লাসে খুব বিস্তারিত আলোচনা করছিলাম, তোমরা আগের ক্লাসটা অবশ্যই দেখবা। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যদি আমরা আগাই, তাহলে সেই হিসাবে রাদারফোর্ড যা বলছেন সেখানে পরমাণুর অস্তিত্বই থাকার কথা না। ম্যাক্সওয়েল কি বলছিলেন ভাইয়া? যখন কোনো একটা চার্জিত বস্তু ঘূর্ণায়মান বা তার বেগের পরিবর্তন হয়, তখন কন্টিনিউয়াসলি সে এনার্জি লুজ করতে থাকে। তাহলে সেই হিসেবে রাদারফোর্ড যে কথা বলছেন, সেখানে তো ইলেকট্রন একটা পর্যায়ে ঘুরতে 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 এনার্জি লুজ করবে, করতে 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 একটা পর্যায়ে কেন্দ্রে পতিত হবে, তখন আর পরমাণুর অস্তিত্বই থাকবে না। ইলেকট্রন যদি পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে এসে পতিত হয়, তাহলে তো আর পরমাণুর অস্তিত্বই থাকলো না। তাহলে অস্তিত্বের সংকটে ভুগতেছে রাদারফোর্ডের মডেল যদি আমরা ফলো করি। তাহলে রাদারফোর্ডের মডেল, ম্যাক্সওয়েল যে কথাটা বলছেন সেই কথার কোনো প্রপার ব্যাখ্যা দিতে পারেন নাই। সেই জন্যই আলটিমেটলি রাদারফোর্ডের পরমাণু মডেলটা বাতিল হয়ে গেল। ঠিক আছে, এরপরে এর ঠিক 2 বছর পরে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর উনি রাদারফোর্ডের মডেলটাকে একটু এক্সটেন্ড করে, একটু ইম্প্রোভাইজ করে উনি আরও একটা পরমাণু মডেল দিলেন, যেখানে পরমাণুর অস্তিত্ব যে থাকবে সেই ব্যাপারটা উনি খুব সুন্দর করে, খুব যুক্তির মাধ্যমে উপস্থাপন করেন। ঠিক আছে, তাহলে পরমাণু কিভাবে, পরমাণুর মধ্যে কিভাবে ইলেকট্রন থাকে, কিভাবে ঘুরতে থাকে, কিভাবে তার অস্তিত্ব বজায় থাকে, সেই সংক্রান্ত উনি কিন্তু বিস্তারিত আলোচনা করেন, এবং যেটা পরবর্তীতে বিজ্ঞান মহলে সমাদৃত হয় সেটা এবং মেনে নেওয়া হয়। তাহলে আমরা আলোচনা করি যে উনি আসলে কি মডেলটা দিছিলেন, কিভাবে উনি পরমাণুর অস্তিত্বর ব্যাপারটা উনি এনশিওর করছেন। তাহলে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যে ডেনিশ পদার্থবিদ, ডেনিশ বলতে যারা ডেনমার্কের নাগরিক তাদের ড্যানিশ বলা হয়, ডেনমার্ক। তাহলে ডেনমার্কের একজন খুব বিখ্যাত ফিজিসিস্ট নিলস বোর উনি 1913 সালে নতুন একটা পরমাণু মডেল প্রস্তাব করেন। তাহলে আমরা দেখব পরমাণু মডেলটাতে উনি কি কি বলছেন। প্রথমটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। ওনার প্রস্তাবগুলো আমরা 1 by 1 দেখব। পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না বা বিকিরণও করে না। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে কি বলা হয়েছে ভাইয়া সেটা আলোচনা করতেছি। দাঁড়াও, ধরো এই হচ্ছে আমার যে পরমাণু আছে, সেই পরমাণুর নিউক্লিয়াস। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এইটা দ্বিতীয় কক্ষপথ, এটা ধরো তৃতীয় কক্ষপথ। নিলস বোর যে কথাটা বলছেন, উনি বলছেন যে একটা পরমাণুর মধ্যে অনেকগুলো স্থির বৃত্তাকার কক্ষপথ থাকে এবং প্রতিটি কক্ষপথের একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি থাকে। প্রথম কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি থাকবে, দ্বিতীয় কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি থাকবে, তৃতীয় কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি থাকবে। এর অর্থ হচ্ছে প্রতিটি বৃত্তাকার কক্ষপথের
নির্দিষ্ট পরিমাণ বা স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে। সব সময় প্রথম কক্ষপথের এনার্জি ফিক্সড, সেকেন্ড কক্ষপথের এনার্জি ফিক্সড, থার্ড কক্ষপথের এনার্জি ফিক্সড, এনার্জি চেঞ্জ হবে না, এনার্জি একটা ফিক্সড অ্যামাউন্টে থাকবে। নির্দিষ্ট পরিমাণে শক্তি, নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে। ক্লিয়ার কিনা ভাইয়া? তাহলে প্রথম কক্ষপথে যদি ইলেকট্রনটা ঘোরে বা আবর্তন করে, প্রথম কক্ষপথের একটা নির্দিষ্ট এনার্জি আছে, তাহলে সে সেই এনার্জি প্রাপ্ত হবে এবং সে কি করবে, সে হচ্ছে ওই এনার্জিতেই এই পুরো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। সে যখন এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে তখন আজীবনও যদি ঘোরে কোনো পরিমাণ শক্তি শোষণও হবে না, কোনো পরিমাণ শক্তি বিকিরণও হবে না। ঠিক আছে? আমরা যখন রাদারফোর্ডের মডেল, উনি বলছিলেন যে যদি পরমাণু নিউক্লিয়াস এটা হয় তাহলে এর চারপাশে যখন ইলেকট্রন ঘুরতে থাকবে, ম্যাক্সওয়েল বলছে যদি এমনি ঘুরতে থাকে তাহলে তো শেষ একটা পর্যায়ে এনার্জি লুজ করতে করতে কেন্দ্রে পতিত হবে, তাহলে পরমাণুর অস্তিত্বই তো থাকলো না। কিন্তু নিউজ বোর বলছেন না, ওইভাবে না। ইলেকট্রন আসলে একটা নির্দিষ্ট কক্ষপথে যদি সে আজীবন ঘুরতে থাকে কোনো রকম শক্তি সে লুজও করবে না, কোনো রকম শক্তি সে গেইনও করবে না, মানে শক্তি শোষণও হবে না, কোনো শক্তি বিকিরণও হবে না। সে যদি আজীবন এই কক্ষপথেই ঘোরে তাহলে এনার্জির কোনো চেঞ্জ হবে না। এই দ্বিতীয় কক্ষপথে যদি ইলেকট্রনটা ঘুরে তাও কোনো এনার্জি কখনোই হবে না, চেঞ্জ হবে না, কারণ দ্বিতীয় কক্ষপথের এনার্জি ফিক্সড। তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরবে সেও একটা ফিক্সড এনার্জিতে, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জিতে ঘুরতে থাকবে, কারণ প্রত্যেকটা কক্ষপথের এনার্জি ফিক্সড। সেটা বুঝতে পারছো? তাহলে একদম সহজ কথায় সামারি হচ্ছে একটা পরমাণুর মধ্যে প্রত্যেকটা কক্ষপথের ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে এবং একটা ইলেকট্রন যখন যে কোনো একটা কক্ষপথে ঘুরতে থাকবে ওই কক্ষপথে সে যদি আজীবনও ঘুরে তাও কোনো শক্তির শোষণও হবে না, বিকিরণও হবে না, মানে কোনো শক্তির চেঞ্জ হবে না। ক্লিয়ার কি না? এটা গেল। তাহলে আমি ধরে নিচ্ছি এই যে প্রথম কক্ষপথকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কে দিয়ে, তোমরা অলরেডি জানো। দ্বিতীয় কক্ষপথকে এল দিয়ে, তৃতীয় কক্ষপথকে এম দিয়ে। কে কেন? এখানে এন এর মান হচ্ছে 1। এন কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু পরে আলোচনা করব, বাট প্রথম কক্ষপথকে কে দিয়ে প্রকাশ করা হয়, দ্বিতীয় কক্ষপথকে এল, তৃতীয় কক্ষপথকে এম, চতুর্থ কক্ষপথকে এন, এরকম আর কি। তাহলে কে এল এম এন আমরা আইডেন্টিফাই করলাম। বললাম না যে প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি আছে। আমি ধরে নিচ্ছি প্রথম কক্ষপথে সেই এনার্জিটার মান E1, দ্বিতীয় কক্ষপথে এনার্জির পরিমাণ E2, আর তৃতীয় কক্ষপথে এনার্জির পরিমাণ E3। এবার একটু ভাইয়া এখানে একটা জিনিস দেখাই। নিউক্লিয়াস থেকে কক্ষপথ যত দূরে যাবে তত এনার্জি বাড়বে, মানে এনার্জি সবচেয়ে বেশি কার? যে নিউক্লিয়াস থেকে সবচেয়ে বেশি দূরে আছে। ঠিক আছে? তাহলে আমরা যখন আস্তে আস্তে সামনে যাব 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তত এনার্জি বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা আলোচনা করছি জাস্ট 3টা কক্ষপথ, এখানে আরও অনেকগুলো কক্ষপথ নিয়ে আলোচনা করা যায়। তো তাহলে একটু বলো তো এখানে সবচেয়ে বেশি এনার্জি কার? তৃতীয় কক্ষপথের, মানে এই 3টার মধ্যে, কারণ সে নিউক্লিয়াস থেকে সবচেয়ে বেশি দূরে। তাহলে আমরা যদি এখানে এনার্জির একটা ক্রম দেখি বা অর্ডার অফ এনার্জি দেখি, তাহলে এখানে সবচেয়ে বেশি এনার্জি E3, মানে তৃতীয় কক্ষপথের এনার্জি, এরপর E2 মানে দ্বিতীয় কক্ষপথের এনার্জি, এরপর E1। অর্ডারটা কি বুঝতে পারছো ভাইয়া? এখানে 3টার মধ্যে সবচেয়ে বেশি এনার্জি তৃতীয় কক্ষপথের এবং সবচেয়ে কম এনার্জি প্রথম কক্ষপথের। এই ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই যে প্রথম স্বীকার্যটা বা প্রথম প্রস্তাবটা আবার একটু পড়ি, যে উনি প্রথম প্রপোজালে উনি কি বলছেন। প্রথম প্রপোজালটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। পরমাণুর ইলেকট্রন সমূহ, পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। মানে সে যখন ঘুরতে থাকবে, যে কক্ষপথে ঘুরুক না কেন, প্রত্যেকটা কক্ষপথের একটা ফিক্সড এনার্জি আছে এবং সে সেই এনার্জিতেই, মানে সেই কক্ষপথে যদি ঘুরতে থাকে কোনো ধরনের এনার্জি লুজ করবে না। দেখো এটাই বলছে।
ওই ইলেকট্রনটা ওসব কক্ষপথে যখন সে ঘুরবে বা আবর্তন করবে, ইলেকট্রন কোনো শক্তি শোষণও করবে না বা কোনো শক্তি বিকিরণও করবে না। এই কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত। শক্তি স্তরের ভাই কিন্তু আরও কিছু অল্টারনেটিভ নাম আছে ভাই, দেখা দিয়েছিলাম। শক্তি স্তরকে আমরা অরবিট বলি বা শেল বলি বা স্থির কক্ষপথ বলি বা কক্ষপথ বলি, হ্যাঁ, বা শক্তি স্তর বলি, অনেকগুলো নাম আর কি। সো এটা দেখলাম আমরা প্রত্যেকটা কক্ষপথকে আমরা শক্তি স্তর বা কক্ষপথ বা তোমার হচ্ছে শেল বা অরবিট বলি। তাহলে নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তি স্তর সমূহকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে এই শক্তি স্তর বলা হয়। দেখো এটা কি, আস্তে আস্তে যত দূরে যাচ্ছে এটা প্রথম শক্তি স্তর, এরপর একটা দ্বিতীয় শক্তি স্তর, এরপর একটা তৃতীয়, এরপর একটা চতুর্থ। এবার এনার্জির ব্যাপারে উনি কি বলছেন? উনি বলছেন যে প্রত্যেক শক্তি স্তর নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি সম্পন্ন। যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে তার শক্তি তত অধিক বা তত বেশি। ওই যে এখানে আলোচনা করলাম না যে সবচেয়ে দূরে, এই তিনটার মধ্যে সবচেয়ে দূরে কি থার্ড যে অরবিটটা আছে, তৃতীয় শক্তি স্তর। তাহলে এখানে তৃতীয় শক্তি স্তরে এনার্জি সবচেয়ে হাইয়েস্ট, আর সবচেয়ে লোয়েস্ট কার? ফার্স্ট কক্ষপথের এনার্জি E1। এটাই বলছে যে তুমি যত দূরে যাবে, এখন যদি আরোটা থাকতো, ফোর্থ থাকতো, তাহলে সবচেয়ে বেশি কার হইতো? ফোর্থ কক্ষপথের এনার্জি হইতো। তাহলে আমরা বুঝলাম যে নিউক্লিয়াস থেকে আমরা যত দূরের কক্ষপথে যাব এনার্জিও তত বাড়বে। ওকে, তাহলে শক্তি স্তর সূচক এই সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম নিয়ে আমরা আলোচনা করব যদিও, বাট এখানে ভাই লিখছি দেখো যে এন, এই স্মল এন এর পরিচয় কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে শক্তি স্তর সংখ্যা দিয়েই প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ধারিত হয়। প্রথম শক্তি স্তর মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন এর মান 1, দ্বিতীয় শক্তি স্তর মানে এন এর মান 2, তৃতীয় শক্তি স্তর মানে এন এর মান 3। ক্লিয়ার? ওকে, এরপরে যে সেকেন্ড কনসেপ্টটা আসে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। এই ব্যাপারটা একটু বোঝার মতো, আমি এটা একটু মুছে ক্লিন করে নিই, তারপর আমি কৌণিক ভরবেগটা বুঝাই দিচ্ছি। আমরা এসএসসি ফিজিক্সের লেভেল থেকে আমরা কিন্তু সবাই রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টামের সাথে পরিচিত। মানে রৈখিক ভরবেগ সহজ কথা হচ্ছে, যেটা আমরা ভরবেগ নামে চিনি। মোমেন্টাম বা বাংলায় একে আমরা চিনি ভরবেগ নামে। তার নামেই পরিচয়, ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, মোমেন্টাম। ধরো কোনো একটা বস্তু একটা সরল রৈখিক পথে চলতেছে। ধরো আমার কাছে একটা বড় একটা বল আছে, একটা পাথর আছে বা একটা বল আছে, চিন্তা কর। এই বলের, এই বস্তুটার একটা ভর আছে, একটা নির্দিষ্ট ভর আছে, ম্যাস মানে হচ্ছে ভর, একটা তার ভর আছে। এবং সে যখন চলতে থাকবে, যখন মুভ করবে, তখন সে একটা নির্দিষ্ট বেগে মুভ করবে। ভি ফর ভেলোসিটি, নির্দিষ্ট বেগে মুভ করবে। তাহলে এম ভরের বস্তুটা একটা নির্দিষ্ট বেগে, নির্দিষ্ট ভেলোসিটিতে মুভ করতেছে। তাহলে এর ভরবেগ কত? ভর এবং তার বেগের গুণফল। আমরা ভরবেগকে পি দিয়ে প্রকাশ করি। তাহলে পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। তাহলে পির পরিচয় কি? পি হচ্ছে ভরবেগ, এম এর পরিচয় ভর, আর ভির পরিচয় বেগ। তাহলে ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। এটা কোথায় গেল ভাইয়া? যখন আমরা একটা লিনিয়ার 1Dতে চিন্তা করতেছি, 1Dতে একটা লিনিয়ার মোমেন্টাম, একটা রৈখিক ভরবেগ বা সহজ কথায় ভরবেগ। কিন্তু আমরা এখন আলোচনা করব যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ কি। আমরা রৈখিক ভরবেগ জানি বা বুঝলাম, আমরা এবার আলোচনা করব কৌণিক ভরবেগ। হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম? এখন একটা বস্তু যে সবসময় সরল পথে চলবে ব্যাপারটা তো এমন না। এমন হতে পারে কোনো একটা রশ্মির সাথে বা একটা দড়ির সাথে আমি একটা বস্তুকে তোমার হচ্ছে গিট দিয়ে আমি ঘুরাইতেছি, তাহলে সেক্ষেত্রেও তো আর একটা ভরবেগ থাকবে। তাহলে কোনো একটা বস্তু যখন একটা নির্দিষ্ট পথে ঘুরতেছে তখন তারও একটা ভরবেগ থাকবে। সেই ভরবেগটা আমরা কৌণিক ভরবেগ দিয়ে ডিফাইন করি। ধরো আমার কাছে একটা বস্তু আছে,
সে একটা নির্দিষ্ট পথে ঘুরতেছে, এই বস্তুটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে। এবার আমরা যদি কৌণিক ভরবেগের কনসেপ্টে আগাই, আগে আমি সূত্রটা দেখাই দিই কৌণিক ভরবেগের সূত্রটা কিভাবে বা সংজ্ঞাটা কি। কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দিয়ে। আমরা কিন্তু রৈখিক ভরবেগ অলরেডি পড়ছি, পি ইজ ইকুয়াল টু এমভি, রৈখিক ভরবেগ। ভাই এখানে লিখে রাখি, এটা কাজে লাগবে আমাদের। কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দিয়ে। কৌণিক ভরবেগ হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ক্রস গুণফল। ভাই আবার বলতেছি, ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ক্রস মাল্টিপ্লিকেশন বা ক্রস গুণফলকে আমরা বলি কৌণিক ভরবেগ। দ্যাট মিন্স এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি। তাহলে আর কি আমাদের ব্যাসার্ধ ভেক্টর, এই আর এর পরিচয় কি রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, আর পির পরিচয় হচ্ছে রৈখিক ভরবেগ। তাহলে আমরা আর কে আপাতত রাখি, আমরা অলরেডি জানি পি ইজ ইকুয়াল টু এমভি। এবার এটাকে ভাই একটু জাস্ট সাজায় এভাবে লেখা যায়, দেখো তো, এম ইন্টু আর ক্রস ভি লেখা যায় না? এমকে জাস্ট আমি বামে নিয়ে আসলাম আর কি। তাহলে আমরা জানি এ ক্রস বি সমান কি ভাইয়া এ বি সাইন থিটা। আমরা অলরেডি এগুলো জানি, ভেক্টরের বেসিক কনসেপ্ট। তাহলে এটাকে লেখা যায় এম ইন্টু, এখানে লেখা যায় আর ভি সাইন থিটা। এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, তাহলে এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা। এবার আমরা দেখবো যে এখানে থিটার মান কত, এখানে মান কত। আমরা একটু ফিরে যাই মেইন কনসেপ্টে। তাহলে এই ধরো একটা বস্তু সে বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা সেই কেন্দ্র ধরো। তাহলে এখানে ব্যাসার্ধ কত, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, আমি ধরলাম আর আমরা একটা জানি কোনো বস্তু যখন ঘুরতে থাকে তখন তার বেগের দিক হয় স্পর্শক বরাবর। তাহলে এখানে বেগের দিক হবে স্পর্শক বরাবর, এই যে স্পর্শক বরাবর। তাহলে আমাদের এখানে এইটার মাঝখানের অ্যাঙ্গেল কত হবে, আর পির মাঝখানের অ্যাঙ্গেল কত হবে, মানে পি কেন বলতেছি, পির উপর তো এমভি ডিপেন্ড করতেছে না, তাহলে এম ইন্টু ভি তো পি। তাহলে আমরা এখানে বেগের দিক হয় কোন দিকে, এই দিকে। তাহলে বলো তো ভাইয়া এই যে আর ভি মানে ভি বেগের দিক। তাহলে আমরা এখানে বলতেছি যে বস্তু বেগের দিক হচ্ছে স্পর্শক বরাবর। তাহলে আর ভির মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে লিখি এম ইন্টু আর ভি সাইন 90 ডিগ্রি, এম আর ভি আমরা জানি সাইন 90 ডিগ্রি মান কত 1। তাহলে এম আর ভি এটা একটু সাজায় লেখা যায় ভাই, এম ভি আর, দেখো তো বোঝো কিনা। তাহলে আমরা কোথেকে আসতেছি, এল থেকে। তাহলে এল ইজ ইকুয়াল টু এম ভি আর। এইটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র, ফর্মুলা অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। Okay. Here we have the formula of angular momentum which is L is equal to mvr. এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করলাম, কৌণিক ভরবেগ কি বা কৌণিক ভরবেগের সূত্রটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে সহজ কথায় আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে আমরা কি বলবো, দ্য ক্রস মাল্টিপ্লিকেশন অফ দ্য রেডিয়াস ভেক্টর অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম ইজ কল্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। পারা যাবে তো? আচ্ছা, আমরা কৌণিক, তাহলে প্রথমটা তো শেষ করছি অলরেডি, আমরা দ্বিতীয়টায় মুভ করি। তাহলে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। এবার নিশ্চয়ই কৌণিক ভরবেগ আমরা বুঝবো যে কিসের কথা বলতেছে। একটি নির্দিষ্ট শক্তি স্তরে পরিক্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট একটা ফিক্সড মান, এবং তা হচ্ছে h/2π এর গুণিতক। মানে এটা বলা হয়েছে, ধরো এই হচ্ছে আমার পরমাণুর নিউক্লিয়াস, এই হচ্ছে একটা কক্ষপথ, লেটস সে এই একটা কক্ষপথ, আমি একটু ভালো করে রাখি, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে কক্ষপথ। এবার উনি বলছেন যে এই ইলেকট্রনটা যখন এই কক্ষপথ ধরে ঘুরতে থাকবে বা পরিক্রমণ করতে থাকবে বা আবর্তন করতে থাকবে, তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেখো যে পরিক্রমণরত কোনো বস্তুর তখন কি রৈখিক ভরবেগ আসে?
তখন কি আসে, কৌণিক ভরবেগ আসে না। আচ্ছা, সো এর কৌণিক ভরবেগের মান কত, এটা বলছেন উনি যে কৌণিক ভরবেগের একটা ফিক্সড মান আছে এবং সেই মানটা হচ্ছে h/2 h/2 এর গুণিতক, আরো স্পেসিফিকলি বলতে গেলে h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক। ওকে, তাহলে h/2 এর গুণিতক মানে কি, এটাকে কোনো একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে 1 2 3 4 এভাবে মানে গুণ করে করে বাড়াইতে হবে। তাহলে আমরা সহজ কথায় যদি এটাকে বলি, এটা হচ্ছে বেসিক্যালি n ইন্টু h/2। n এর মান কি হতে পারে ভাইয়া, 1 হতে পারে, 2 3 4 5 6। তাহলে দেখো এটা কি h/2 এরই তো গুণিতক। n এর মান তুমি বসা 1 2 3, বাট পূর্ণ সংখ্যা বসাতে হবে। কখনো 1.5 ইন্টু h/2 হবে না, হয় 1 হবে না হয় 2 হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি উনি বলছেন যে এই যে কৌণিক ভরবেগ, ইলেকট্রন যে একটা নির্দিষ্ট কক্ষপথ জুড়ে ঘুরতেছে তার একটা কৌণিক ভরবেগ আছে, তো সেই কৌণিক ভরবেগ mvr। কেন কৌণিক ভরবেগের মান mvr একটু আগে ভাবে প্রমাণ করে দেখাইলাম, l = mvr দিয়ে। তাহলে এটা হচ্ছে n ইন্টু h/2 এর সমান। তাহলে কৌণিক ভরবেগের মান হচ্ছে h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক। দ্যাট মিনস উই হ্যাভ mvr সমান nh/2। এইটাই হচ্ছে সেই কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। আই রিয়েলি হোপ তোমরা বুঝতে পারছো। এবার প্রত্যেকটা যদি একটু আমরা পরিচয়টা দিই, এখানে কার পরিচয় কি, আমরা কথা বলতেছি কাকে নিয়ে, ইলেকট্রনকে নিয়ে। ইলেকট্রনই তো শক্তি স্তরে ঘুরতেছে, তাহলে এম কি, ম্যাস। তাহলে কার ম্যাস নিব, কার ভর নিব, অবশ্যই ইলেকট্রনের ভর নিব। ইলেকট্রন যদি ঘুরতে থাকে একটা স্থির কক্ষপথে, ভর তো ইলেকট্রনের নিব। তাহলে এম এর পরিচয় হচ্ছে ইলেকট্রনের ভর বা ম্যাস অফ দ্য ইলেকট্রন। আর যখন ভির কথা বলবো, ভির পরিচয় কি, ইলেকট্রনের গতিবেগ, কোন বেগে বা কি বেগে ইলেকট্রনটা ঘুরতেছে সেই শক্তি স্তরে। আর এর পরিচয় কি, ব্যাসার্ধ। ব্যাসার্ধ ধরো ইলেকট্রনটা যদি এটা ধরো যদি আমার নিউক্লিয়াস হয়, ইলেকট্রনটা যদি প্রথম কক্ষপথে ঘুরে তাহলে তার রেডিয়াস এতটুকু, আমি ধরো r1 ধরলাম। যদি দ্বিতীয় কক্ষপথে ঘুরে তাহলে তার রেডিয়াস কত, r2 যদি ইলেকট্রন এখানে ঘুরে। যদি তৃতীয় কক্ষপথে ঘুরে তাহলে r3, মানে কেন্দ্র থেকে ওই কক্ষপথ পর্যন্ত যে ডিস্টেন্সটা এখানে ইলেকট্রন ঘুরতেছে। ওকে, এরকম আর কি, মানে সহজ কথা, ইলেকট্রনটা যেখানে আছে, যে কক্ষপথে আছে, ওইখান থেকে তুমি কেন্দ্রের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের ব্যাসার্ধই হচ্ছে r। তাহলে mvr সমান nh/2। n এর পরিচয় কি, n এর পরিচয় হচ্ছে ইলেকট্রন কততম কক্ষপথে ঘুরতেছে। ইলেকট্রনটা কি প্রথম কক্ষপথে ঘুরতেছে নাকি দ্বিতীয় কক্ষপথে নাকি তৃতীয় কক্ষপথে। ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে ঘুরে, দ্যাট মিনস n = 1। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে জানি, অলরেডি আলোচনা করব সামনে, বাট আমরা n = 1 মানে প্রথম শক্তি স্তর, n = 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, n = 3 মানে তৃতীয় শক্তি স্তর। আর এইচ এর পরিচয় তোমাদের মনে আছে আশা করি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইচ এর মান কত, 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড একক। এবং তোমার যে মানটা আছে এই মানটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই যে দেখো যে পরিচয়গুলোর কথা বললাম, এম এর পরিচয় ইলেকট্রনের ভর বা ম্যাস অফ অ্যান ইলেকট্রন, ভির পরিচয় হচ্ছে ইলেকট্রন গতিবেগ কত, সে কত ভেলোসিটিতে ঘুরতেছে শক্তি স্তরে। আর এর পরিচয় হচ্ছে যে সে যে শক্তি স্তরে আছে, প্রথমে হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক, সেই শক্তি স্তরের ব্যাসার্ধ কত। এন এর পরিচয় কি, 1 2 3। এন এর মান 1 কি নির্দেশ করে, প্রথম শক্তি স্তর, 2 নির্দেশ করে দ্বিতীয় শক্তি স্তর, এরকম। আর এইচ এর পরিচয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ক্লিয়ার কি না? ওকে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মান কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এই মানটা নাও দিতে পারে, আর না দিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। এইচ এর মান এটা। ওকে, সো আমরা এখন আলোচনা করব থার্ড যে স্বীকার্যটা বা থার্ড যে প্রস্তাবটা আছে। উনি থার্ড প্রপোজালে বলছেন যে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। এই জিনিসটা ভাই একটু ভালো করে আলোচনা করা দরকার, এটা একটু ভালো করে বুঝতে হবে। আমি একটা ডায়াগ্রাম এঁকে পুরো ব্যাপারটা এক্সপ্লেইন করি, দাঁড়াও। লেটস সে এই হচ্ছে আমাদের
নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্র, ধরে নাও এই হচ্ছে পরমাণুর কেন্দ্র। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা ধরে নাও দ্বিতীয় কক্ষপথ, আরেকটা কি, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। এখন তোমরা যদি একটু মনে করো, একটু ফার্স্ট যে প্রস্তাবটা আছে ওইটার কথা একটু মনে করো। ধরো আমি এখানে ইলেকট্রনগুলো লিখে দিই, ধরো এখানে ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথ মানে প্রথম স্বীকার্যতে বলা হয়েছিল যে কোনো একটা ইলেকট্রন যদি একটা ফিক্সড কক্ষপথে আজীবন ঘোরে, তাহলে ওই কক্ষপথে ঘোরার সময় তার কোনো শক্তির শোষণও হবে না, বিকিরণও হবে না। এর অর্থ এই ইলেকট্রনটা সে যদি আজীবন এই প্রথম কক্ষপথে ঘুরতে থাকে তাহলে কোনো শক্তির শোষণ বা বিকিরণ কিচ্ছু হবে না। কিন্তু সে যদি এইখানে ঘুরতে না থেকে সে যদি মানে উচ্চ শক্তি স্তরে বা নিম্ন শক্তি স্তরে যায়, মানে তার জায়গায় যদি সে আবদ্ধ না থেকে উপরে চলে যায় বা নিচে চলে আসে, তখন কিন্তু শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে। ভালো করে বোঝো, সে যে কক্ষপথে আসে সেই কক্ষপথে যদি ঘুরতে থাকে তাহলে তার কোনো শক্তির শোষণও ঘটবে না, বিকিরণও ঘটবে না। কিন্তু শোষণ বিকিরণের কনসেপ্টটা কখন আসবে? যখন সে ওই কক্ষপথে না থেকে তার উচ্চ কোনো শক্তি স্তরে চলে গেছে বা নিম্ন কোনো শক্তি স্তরে চলে আসছে, শক্তির শোষণ বা বিকিরণ তখন ঘটবে। তাহলে আমরা এখন দেখব যে কখন শক্তির শোষণ ঘটে, কখন শক্তির বিকিরণ ঘটে। নিলস বোরের মতে যখন কোনো ইলেকট্রন যেটা অলরেডি নিম্ন শক্তি স্তরে আছে, সে নিচে শক্তি স্তরে আছে, n = 1, ধরো এটা n = 2, এটা n = 3, সেইখানে আছে প্রথম শক্তি স্তরে, সে যাচ্ছে লাফ দিয়ে উপরের শক্তি স্তরে যাইতে, ধরো দ্বিতীয় শক্তি স্তরে যাইতে। তাহলে কোনো একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন তার শক্তি শোষণ করতে হবে। তাহলে সে কি করবে? শক্তি অ্যাবজর্ভ করবে, শক্তি শোষণ করবে। কখন ভাইয়া? যখন কোনো একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসে এবং সে উচ্চ শক্তি স্তরে যাবে, তখন সে শক্তি শোষণ ঘটাবে, শক্তি সে অ্যাবজর্ভ করবে। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে আসে এবং সে লাফ দিয়ে নিচে নামবে, মানে উপরে আসছে লাফ দিয়ে নিচে নামবে, ধরো এই ক্ষেত্রে আমরা এই যে তৃতীয় কক্ষপথে থাকা ইলেকট্রনটা সে লেটসে নিচে নামতেছে, মানে 2 নম্বর কক্ষপথটায় নামতে যাচ্ছে, তখন তার কি হবে? তখন সে শক্তি বিকিরণ করবে, তখন সে হবে শক্তির বিকিরণ। তাহলে সামারি করলে কি দাঁড়ায় ভাইয়া? কোনো একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে আসে এবং সে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে উঠতে চাচ্ছে, তখন তার শক্তি অ্যাবজর্ভ করতে হবে, মানে শক্তি শোষণ করতে হবে। আর সে যখন অলরেডি একটা উচ্চ শক্তি স্তরে আসে এবং সে নিম্ন শক্তি স্তরে নামার চেষ্টা করতেছে, তখন তার শক্তি বিকিরণ করবে। তাহলে আমরা একটু জাস্ট মনে রাখার জন্য একদম শর্টকাটে লিখে ফেলি। যদি সে নিম্ন থেকে লাফায় উচ্চতে উঠতে চায়, তখন তার শক্তির কি করতে হবে? শোষণ করতে হবে। আর ধরো সে উচ্চতে আছে, সে নিম্নতে নামবে, তাহলে তার শক্তি বিকিরণ করতে হবে, শক্তি ত্যাগ করতে হবে। এই জিনিসটা মনে রাখার আমি ছোট্ট একটা ছন্দ বলে দিই, হয়তো বা তোমরা এমনি মানে এটা এমনি মনে থাকবে, তাও কারো যদি এভাবে মনে রাখতে অসুবিধা হয়, এভাবে চিন্তা করো, তুমি লেটসে তুমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে বা একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তুমি চাচ্ছ মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ততে যাবা, মানে তুমি অলরেডি তাহলে উচ্চ মধ্যবিত্ত আর মধ্যবিত্তর মধ্যে লোয়ার ক্লাসকে মধ্যবিত্ত, আর এটার একটা আপার ক্লাস উচ্চ মধ্যবিত্ত। তাহলে তুমি লোয়ার ক্লাস মানে মধ্যবিত্ত থেকে যখন মানে মিডল ক্লাস থেকে তুমি যখন জাম্প করে আপার মিডল ক্লাসে যেতে যাবা, মানে নিম্ন থেকে উচ্চতে যেতে যাবা, তখন তোমার টাকা ইনকাম করা লাগবে, তোমার কাছে টাকা আসতে হবে, ঠিক আছে? এটাকে শোষণের মতো চিন্তা করো যে আমি মিডল ক্লাস, আমি চাচ্ছি আপার মিডল ক্লাসে যাওয়ার জন্য, তাহলে আমার কি টাকা আনা লাগবে আমার কাছে, আমার টাকা লাগলেই আমার টাকা যখন বাড়বে, আমার সেভিংস যখন বাড়বে, ইনকাম যখন বাড়বে, তখনই না আমি উচ্চ মধ্যবিত্ততে যাব। এটাই বলছে, তুমি মধ্যবিত্ত আসো, তুমি উচ্চ মধ্যবিত্ত হইতে চাইতেছো, তাহলে তোমার টাকা
আয় করা লাগবে আরও বেশি, বা টাকা সেভ করা লাগবে আরও বেশি। এবার তুমি ধরো অলরেডি একজন উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে বা উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে, তুমি যদি এটা থেকে এক ধাপ নিচে মানে মধ্যবিত্ততে আসতে চাও, তাহলে তোমার কি টাকা, ধরো তোমার টাকা কোথাও খরচ হয়ে গেছে বা টাকা কোথাও মাইর খেয়েছো, এরকম তো মানে টাকাটা নষ্ট হয়ে যাবে, টাকার পরিমাণটা কমে যাবে, তাহলে তখন তুমি কি এক ধাপ নিচে চলে আসবা। তাহলে এক ধাপ নিচে আসতে তোমার টাকা কি ত্যাগ করতে হবে, টাকার পরিমাণ কমায় ফেলতে হবে, সেভিংস খরচ করে ফেলতে হবে, বা টাকাটা নষ্ট হয়ে গেল কোনোভাবে, এটাই জাস্ট মনে রাখার জন্য বললাম আর কি। ঠিক আছে, তাহলে যেই তোমার টাকা কমায় ফেলতে হবে মানে কি শক্তি বিকিরণ করতে হবে, টাকা চলে যাবে তোমার থেকে। ওকে, আচ্ছা, এনিওয়ে, তাহলে এখানে গেল এই কথাটা এখানে বলা আছে। ভাই একটু আবার রিডিং পড়াই দিই, এবার তোমাদের বোঝার সমস্যা থাকার কথা না। ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে যখন সে যাবে তখনই শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে। সে যেখানে আছে এখানে যদি ঘুরতে থাকে তাহলে তো আর শক্তির শোষণ বা বিকিরণ হচ্ছে না। তাহলে ইলেকট্রন যদি অলরেডি সে উচ্চ শক্তি স্তরে আসে, সে উচ্চ থেকে যাবে নিম্নে, তখন তার শক্তি কী করা লাগবে? অবশ্যই তার শক্তি বিকিরণ করা লাগবে, শক্তির বিকিরণ করা লাগবে। এবং সে নিম্নে আসে, সে উচ্চতে যাবে, তখন তার শক্তি শোষণ করা লাগবে। অলরেডি ভাইটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এবার শোষিত শক্তি বা বিকিরিত শক্তিকে আমরা ডেল ই দিয়ে প্রকাশ করতেছি। এখানে ধরো লেটসে ভাইয়া বুঝাইতেছি, ফার্স্ট যে কক্ষপথ, প্রত্যেকটা কক্ষপথের ফিক্সড এনার্জি আছে, নিলস বোর অলরেডি সেটা বলে গেছেন। প্রথম কক্ষপথের এনার্জি ধরো ভাইয়া E1, দ্বিতীয় কক্ষপথের এনার্জি কত? E2। এবার সে লেটসে দ্বিতীয় কক্ষপথে আছে, এটা প্রথম কক্ষপথে সে নামবে, মানে তার কি করতে হবে? শক্তি শোষণ করতে হবে। তাহলে এইভাবে চিন্তা করো, এখানে আমরা অলরেডি জানি ক্রোমটা, তুমি একটু চিন্তা করো তো ক্রোমটা কীরকম, E2-র এনার্জি বেশি না E1-এর এনার্জি বেশি? অবশ্যই E2-র এনার্জি বেশি, মানে এই দুইটা চিন্তা করলে, E1 আর E2 চিন্তা করলে E2-র এনার্জি বেশি। কারণ আমরা জানি আমরা নিউক্লিয়াস থেকে যত দূরে যাই এনার্জিও তত বাড়ে। তাহলে এখানে অর্ডারটা হচ্ছে E2 ইজ গ্রেটার দ্যান E1। ঠিক আছে, তাহলে ধরো লেটসে আমি ইলেকট্রনটা এখান থেকে সে লাফ দিয়ে এইখানে যাবে, প্রথম থেকে লাফ দিয়ে সে দ্বিতীয়তে যাবে, তাহলে বলো তো তার কতটুকু এনার্জি শোষণ করা লাগবে? নিচে থেকে লাফ দিয়ে উপরে উঠতে গেলে কি করা লাগে? শক্তি শোষণ করা লাগে না? তাহলে কতটুকু শক্তি শোষণ করা লাগবে? সেটা হচ্ছে তার অলরেডি যতটুকু শক্তি আছে এবং এখানে যাতে তার যতটুকু শক্তি লাগবে সেটার একটা ডিফারেন্স। এভাবে চিন্তা করো, ব্যাপারটা ভেবে বুঝে আমি। ধরো তুমি মধ্যবিত্ত, তোমার বর্তমান ইনকাম ধরো 30,000 টাকা, মাসিক ইনকাম 30,000 টাকা। উচ্চ মধ্যবিত্ত ধরে নাও ভাইয়া 50,000 টাকা। এটা এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করলে ওটা সহজে বুঝবা। তাহলে এটা হচ্ছে কারেন্টলি তোমার ইনকাম, ধরো এটা E1। আর তোমার হচ্ছে আপার লেভেলে যিনি আছেন তার ইনকাম হচ্ছে ধরো E2, ধরে নাও জাস্ট, আমরা ই তো এনার্জি, বাট এখানে আমরা ধরতেছি ইনকামের কথা। এখন বলো তো ভাইয়া, তুমি এই মিডল ক্লাস থেকে আপার মিডল ক্লাসে যাওয়ার জন্য তোমার কত টাকা এক্সট্রা ইনকাম করা লাগবে? 20,000 টাকা। 20,000 টাকা কীভাবে বের করলা? E2 থেকে E1 বাদ দিলা, মানে 50 থেকে 30 বাদ দিলা, এই 20,000 টাকা তোমার এক্সট্রা ইনকাম করলেই তুমি এই ক্লাস থেকে এই ক্লাসে পৌঁছাতে পারবা, লোয়ার ক্লাস থেকে আপার ক্লাসে। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? এই জন্যই বলা হয়েছে এই যে কোনো কিছুর পরিবর্তনকে আমরা ফিজিক্স বা কেমিস্ট্রির ভাষায় কি ডেল দিয়ে প্রকাশ করি না? ডেল মানে বুঝবা কি? পরিবর্তন। যদি কোথাও বলে ডেল ভি বেগের পরিবর্তন, ডেল পি ভরবেগের পরিবর্তন, ডেল ই এনার্জির পরিবর্তন, তাহলে E2 মাইনাস E1 ইজ নাথিং বাট ডেল ই। তাহলে এখানে ডেল ইর মান 20,000। ক্লিয়ার কিনা ভাইয়া? তাহলে ডেল ই হচ্ছে তুমি একটা জায়গায় আসো, সেখান থেকে উপরের স্তরে যাইতে চাইতেছো, তাহলে তোমার যতটুকু শক্তি এক্সট্রা লাগবে ওইখানে যাওয়ার জন্য সেটা ডেল ই। তাহলে শক্তি শোষণের ব্যাপারটা গেল, শক্তির বিকিরণের ব্যাপারটা ডেল ই দিয়ে কীভাবে আসে? তুমি অলরেডি একটা উচ্চ শক্তি স্তরে আসো, তুমি লাফ দিয়ে নিচের শক্তি স্তরে আসবা, তাহলে তোমার কি শক্তি কিছুটা বিকিরণ করতে হবে। তাহলে এখানে ডেল ই বোঝায় যতটুকু শক্তি আছে তার চেয়ে কতটুকু কমাইলে আমি মানে নিচের শক্তি স্তরে আসতে পারবো। তাহলে শোষণের ক্ষেত্রে কি আসে? আমার এই শক্তি আছে, আমি এখান থেকে কতটুকু বাড়াইলে আমি উপরে যেতে পারবো, এটা ডেল ই। আর বিকিরণের ক্ষেত্রে কি হবে? আমার এই শক্তি আছে, অলরেডি বেশি শক্তি আছে, আমি কতটুকু কমাইলে নিচের শক্তি স্তরে আসতে পারবো।
ক্লিয়ার কি না? এই ব্যাপারটা এখানে বলা, আসলে আর কিছু না। সো এই যে ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1, আর আমরা অলরেডি পড়ছিলাম E ইজ ইকুয়াল টু এইচ নিউ, তোমাদের যদি মনে থেকে থাকে আমরা পড়ছিলাম না E ইজ প্রপোর্শনাল টু নিউ, প্ল্যাঙ্কস থিওরি থেকে, যে কোনো একটা নির্দিষ্ট সোর্সের এনার্জি ডিপেন্ড করবে কিসের উপরে? তার ফ্রিকোয়েন্সির উপরে। নিউ এর পরিচয় হচ্ছে কম্পাঙ্ক, এটা নিয়ে ভাবে বিস্তারিত আলোচনা করছিলাম। তাহলে আমরা এজন্যই এখান থেকে ডেল ইজ ইকুয়াল টু এইচ নিউ আসছে। ক্লিয়ার কি না ভাইয়া? এখানে কোনটার পরিচয় কি আমরা একটু দ্রুত দেখে নিই। এইচ এর পরিচয় হচ্ছে কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ভির পরিচয় কি? বিকিরিত তড়িৎচুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি। সহজ কথায় আমার নিউ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এইচ এর পরিচয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আশা করি তোমরা বোরের মডেলটা বুঝতে পারছো, উনি যে কোন কোন স্বীকার্য প্রদান করছেন সেগুলো।